একটা ধর্ষিতা মেয়ের সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো বাবা? এই বিয়ে আমি কখনোই করতে পারবো না। বিয়ে বাড়িতে বরের কবুল বলার ঠিক আগ মুহূর্তে এমন কথা শুনে সবাই চমকে যায়। কথাটা শোনা মাত্রই রফিক আহমেদ তার বড় ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে দেন। ইতিমধ্যে অনেকে কানাঘুষা করা শুরু করে দিয়েছে। একজন মহিলা তো বলে উঠল, এই মেয়েকে তো সবাই ভালোই জানতাম। আহারে, বেচারির সাথে এমন কাজটা কে করেছে? আমরা তো এসব ব্যাপারে কিছুই শুনলাম না। নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শুনে আর ঠিক থাকতে পারলেন না রহিমা বেগম। মুখে আঁচল দিয়ে কাঁদতে লাগলেন। তিনি আগেই তার ভাইকে বলেছিলেন একমাত্র মেয়ের বিয়েটা সে খুব সাদামাটাভাবেই দিতে চান, যেন এইসব বিষয়ে জানাজানি না হয়। কিন্তু ভাইয়ের জোরাজোরিতে তার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে এত অনুষ্ঠান করে দিতে সে রাজি হয়েছে। রফিক আহমেদ সেই মহিলাকে ধমক দিয়ে উঠলেন, কি সব যাতা বলছেন? এমন কিছুই হয়নি মধুমিতার সাথে। রায়হান বলল, খামাখা ওনাকে চুপ করিয়ে কি লাভ বাবা? উনি তো ঠিকই বলেছেন। তোমরাই তো এত বড় বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছো। রহিমা বেগম বললেন, বাবা রায়হান, চুপ থাক বাবা। আমি তোর ফুফু, তোর পায়ে পড়ি। এসব মিথ্যা অপবাদ আমার মেয়ের নামে তুই দিস না। রায়হান বলল, মিথ্যে কেন বলছো ফুপি? বলো, তোমার মেয়েকে রিয়াদ নামের ছেলেটা উঠিয়ে নিয়ে যায়নি? রাখেনি নিজের কাছে এক রাত? কিছু না করেই ছেড়ে দিয়েছে বুঝি? শুরু হলো সবার মাঝে তর্কাতর্কি। এত সব কিছুর মাঝেও একজন চুপ করে বসে চেয়ে আছে তাদের দিকে। পায়ে তার আলতা, হাত ভর্তি মেহেদি, গয়না দিয়ে পা থেকে মাথা অবধি ভরপুর, চোখে টানা কাজল, গায়ে বিয়ের বেনারসি। মধুমিতার এসব আর কিছুই ভালো লাগছে না। বাবা বেঁচে থাকলে হয়তো এখন এসব তার সহ্য করতে হতো না। উঠে এক দৌড়ে বিয়ের স্টেজ থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল সে। রহিমা বেগম দেখেও কিছু বলছেন না। সে জানে এখন কি হবে, গিয়েও কোনো লাভ নেই। রফিক ইতিমধ্যেই বিয়ে বাড়ি থেকে সবার কাছে মাফ চেয়ে তাদের চলে যেতে বলেছেন, আর রায়হানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বলেছে চোখের সামনে থেকে চলে যেতে। তবে পাড়ার আন্টিরা যেতে অনিচ্ছুক, তাদের তো এখনো কাটা গায়ে নুনের ছিটা দেওয়া বাকি। মধুমিতার রুমের দরজা লাগিয়ে সেখানেই বসে কাঁদতে লাগলো আর জীবনের হিসেব কষতে লাগলো। মধুমিতা জাহান তুলি, ঢাকা মেডিকেলের ছাত্রী। ছোট থেকেই খুব চঞ্চল ও মেধাবী, লম্বা, চেহারা অনেক ফর্সা না হলেও মায়াবী। মধুমিতার বাবা নেই, মায়ের সাথে মামার বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে সে। দাদার বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় তাদের। রায়হান হলো তার মামার বড় ছেলে। একসময় এই রায়হানই মধুমিতাকে পাওয়ার জন্য ছিল পাগল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ছেলেই সবার সামনে মধুমিতাকে নিয়ে এত বড় একটা কথা বলে দিল। কথায় আছে না, মানুষ চেনা যায় বিপদে। কিছুদিন আগের ঘটনা। রিয়াদ নামের পাড়ার এক বখাটে ছেলে মধুমিতাকে খুবই বিরক্ত করত। একদিন মধুমিতা সহ্য করতে না পেরে ভার্সিটির সবার সামনে তাকে চড় মেরে দেয়। এটাই যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। রিয়াদের ইগো হার্ট হয়। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় মধুমিতাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় রিয়াদ। এক হোটেলে অজ্ঞান করে নিয়ে যায় ওকে খারাপ কিছু করতে। তবে হয়তো সৃষ্টিকর্তার সহায় ছিল মেয়েটার। ওই দিনই সেই হোটেলের ড্রাগস খুঁজতে একদল পুলিশ আসায় সবাইকে ধরে নিয়ে যায়। মধুমিতাকে অতিরিক্ত ডোজ দেওয়ার ফলে তার জ্ঞান ফিরতে সকাল হয়ে যায়। এদিকে রহিমা বেগম মেয়েকে না পেয়ে যেন পাগল প্রায়। মধুমিতাকে বাসায় এনে রফিক ঠিক করে পাড়ায় এসব কিডন্যাপিং এর বিষয় ছড়ানোর আগেই তাড়াতাড়ি নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দিব মধুমিতার। তবে রায়হানের মধুমিতার সতীত্ব নিয়ে সন্দেহ। এখন আর তাই সে মধুমিতাকে বিয়ে করতে চায় না। তবে মধুমিতা অনেকবার তাকে রিজেক্ট করেছে, সেই প্রতিশোধ নেওয়াটা এখনো বাকি। তাই বিয়েবাড়িতে এত কাহিনী করলো সে। দেখলে গো নন্দিনী, বিয়েবাড়িতে সবার সামনে কি কাণ্ডটাই না হলো। এখন হয়তো তোমার মেয়েকে আর কেউ বিয়ে করবে না। হালিম বানানোর জন্য মাংসগুলো কেটে কেটে টুকরো করছিল রহিমা। তখনই রায়হানের মায়ের মুখে এমন কথা শুনে থেমে যায় সে। এসব কিছুর পিছে যে রায়হানের মায়েরও হাত আছে তা খুব ভালো করে জানে রহিমা। নিজের বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে না পারার ক্ষোভটা হয়তো এখন ছাড়বে সে। রহিমা আর তার মেয়েকে কখনোই সহ্য করতে পারত না রায়হানের মা, তাই এই বাড়িতে থাকতেও চায় না রহিমা। তবে ভাইয়ের জোরাজুরিতে বছরের বেশিরভাগ সময় এখানেই থাকা হয় তার। মাঝে মাঝে শ্বশুরবাড়ি গিয়ে সবার সাথে দেখা করে আসে সে। শ্বশুরবাড়ির সবার সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো। তবে সেখানে থাকলে যে বারবার মৃত স্বামীর কথা মনে পড়ে, তাই তারাও রহিমাকে তেমন জোর করেনি সেই বাসায় বেশিরভাগ থাকতে। কিন্তু সে বাড়ির দরজাটা সবসময় খোলা এই মা মেয়ের জন্য। বিয়েতে অবশ্য তারা কেউ আসেনি। এর একটা কারণ আছে, তারা কেউই রায়হানকে তেমন পছন্দ করত না। তবে এসব ভাবার বা কারো কথায় কান দেওয়ার সময় নেই। ওদিকে মেয়েটা সারাদিন না খেয়ে আছে, তাই তো নিজ হাতে মধুমিতার পছন্দের হালিম বানাতে এসেছিল রহিমা। তাই নিজের কাজে আবার লেগে গেল। মধু, মা আমার, দরজাটা খুলতো, দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছি।
রহিমার কথায় হালকা নড়ে বসে মধুমিতা। জানালার দিকে তাকিয়ে দেখে বাহিরে অন্ধকার। রাত হয়ে গিয়েছে বুঝি। সময় কখন কাটলো বুঝতেই পারেনি সে। এখনো তার গায়ে বিয়ের সাজ। আস্তে করে উঠে দরজাটা খুলল সে। মধুমিতা বলল, মা। মা ডাকটা শুনে যেন আত্মা কেঁপে উঠল রহিমার। কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এই ডাকটার পেছনে। মেয়েটির চোখ মুখ ফুলে একাকার। কেঁদেছ হয়তো খুব, তবে রহিমাকে এখন ভেঙে পড়লে চলবে না। তাকে শক্ত থাকতে হবে। মেয়েকে জোর করে খাইয়ে দিতে লাগলো সে। মধুমিতাও না করতে পারল না। পেটে যে একটা দানাও পড়েনি সকাল হতে। মধুমিতা বলল, মা, সবাই কি তোমাকে আমায় নিয়ে কথা শুনিয়েছে? রহিমা বেগম বলল, কি সব বলছিস? কে কি বলবে? আর তোর মার হাতে এত ফালতু সময় কোথায় বলতো? মধুমিতা বলল, আমি এখানে আর থাকতে চাই না মা। রহিমা বলল, তুই চিন্তা করিস না মা, কারো কোনো কথা তোকে শুনতে দিব না আমি। কালকেই তো দাদু বাড়ি গিয়ে উঠবো আমরা। সেখানে সবাইকে আমি সব জানিয়ে দিয়েছি। তোর বড় চাচা, ফুফু, তোর দাদি সবাই তোর জন্য অপেক্ষা করছে। মধুমিতা বলল, আর মামা? রহিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তাকেও অনেক কষ্টে রাজি করিয়েছি। এখন খেয়ে ঘুমিয়ে পড়তো চুপ করে। মধুমিতা মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়, আর রহিমা হাত বোলাতে থাকে মেয়ের মাথায়। পরের দিন সকালে তারা গিয়ে হাজির হয় মধুমিতা দাদুর বাড়িতে। ওনারা সবাই গ্রামেই থাকবে নাই বা কেন? ওনারা তো জমিদার বংশ, গ্রামের প্রধান। সবার ভালো মন্দ তো তারাই দেখে। বাড়ির সামনে নামতেই রহিমার যেন আর তর সইছে না। ভাবিকে মনের সব কথা বলে নিজেকে হালকা না করলে যে থাকতে পারবে না সে। তাই মধুমিতাকে রেখে নিজেই ব্যাগ নিয়ে আগে ঢুকে গেল বাড়িতে। মায়ের কাণ্ড দেখে মধুমিতাও হেসে দিল। অনেকদিন পর গ্রামের গাছগাছালি, পুকুর এসব দেখে তারও ভালো লাগছে খুব। সেও তাই এদিক ওদিক তাকিয়ে ঢুকতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। সে যাতে না পড়ে যায় তাই সামনের লোকটির শার্ট খামচি দিয়ে ধরল। ওদের মাথার উপর মধুমিতার ওড়না এসে পড়ে দুজনকে ঢেকে ফেলেছে একদম। এমন সময় সামনের ব্যক্তিটির কণ্ঠ শুনতে পায় মধুমিতা। ইউ স্টুপিড, কে তুমি? দেখে চলতে পারো না? আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছো কেন? আসসালামু আলাইকুম গাইস, নতুন গল্পের সূচনা পর্ব কিন্তু আজকে আমরা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই গল্পটা কন্টিনিউ করব কিনা সেটাও আপনারা জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।